ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 হিস্ট্রি সাবজেক্টের বই অনেকগুলোই মার্কেটে পাবে। তোমরা যদি দেখো অনেকগুলো বইয়ের দোকানে বিক্রি হচ্ছে, কিন্তু প্রত্যেকটির সিলেবাস হচ্ছে সেম। তোমাদের ইতিহাসের সিলেবাসে রয়েছে মোট 5টি চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারগুলি থেকে 40টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে, অর্থাৎ 40 নম্বরের তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং থাকবে 20 নম্বরের প্রজেক্ট। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের 5টি চ্যাপ্টারই খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেব, এবং এই চ্যাপ্টারগুলি থেকে যা যা প্রশ্ন হতে পারে তাও উত্তরসহ আলোচনা করে দেব। অতএব শুরু করা যাক ক্লাস 12 সেমিস্টার 3 হিস্ট্রি এর প্রথম চ্যাপ্টারের নামকরণটি যদি দেখো, লেখা আছে পর্যটকদের দৃষ্টিতে ভারত। তোমাদের মনে প্রথমেই প্রশ্ন জাগতে পারে যে পর্যটক আবার কি। অ্যাকচুয়ালি বলতে গেলে পর্যটক বলতে বোঝায় বাইরে থেকে আগত বা বিদেশ থেকে আগত যখন কোনো জ্ঞানী ব্যক্তি, যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি একটি জায়গায় আসে এবং সেখানে কিছুদিন থেকে নিয়ে সেই জায়গাটা খুব ভালোভাবে অবজার্ভ করে, ঘোরাফেরা করে, এবং তার সেই জায়গার উপরে একটি বিবরণ বা একটি ধারণা লিপিবদ্ধ করে দিয়ে যায় বা লিখে যায়, তখন তাকে বলা হয় পর্যটক। একইভাবে আমাদের ভারতবর্ষেও বিদেশ থেকে অনেকগুলো পর্যটক এসেছিলেন, এবং তারা ভারতে কিছুদিন থেকেছেন এবং ভারত সম্পর্কে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তারা তাদের গ্রন্থে লিখে দিয়ে গেছেন। 10ম শতকের আগে ভারতে আগত পর্যটকদের মধ্যে অন্যতম ছিলেন মেগাস্থেনিস, ফাহিয়েন, সুয়ানজাং, হিউয়েনসাং, ইৎসিং প্রমুখ। তবে তোমাদের সিলেবাসে রয়েছে পর্যটকদের বিবরণে 10ম থেকে সপ্তদশ শতকের ভারতীয় সমাজ এবং রাজনীতির কথা, এবং এই সময়কালে অর্থাৎ 10ম থেকে সপ্তদশ শতক অর্থাৎ 900 থেকে 1600 বা 1700 খ্রিস্টাব্দের মধ্যে কারা কারা ভারতে এসেছিলেন, তারা ভারত সম্পর্কে কী বিবরণী দিয়ে গেছেন। এই সময়কালে ভারতে এসেছিলেন প্রথম উল্লেখযোগ্য পর্যটক, তিনি ছিলেন অলবিরনি। তিনি একজন জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভূগোলবিদ ও ঐতিহাসিক, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার জন্ম হয়েছিল 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে, যেটি বর্তমানে উজবেকিস্তানে রয়েছে। এই অলবিরনির আসল নাম হচ্ছে আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অলবিরনি। তার ভারতে আগমন ঘটে খ্রিস্টীয় 11 শতক বা 1027 খ্রিস্টাব্দে গজনির সুলতান মামুদ খোয়ারিজম রাজ্য অভিযানের সময় অলবিরনি সহ বহু পণ্ডিতকে গজনিতে নিয়ে আসেন, এবং এই সুলতান মামুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেন। অলবিরনি এই যে ভারতে আসলেন এবং তিনি যে ভারতে কিছুদিন থাকলেন, তার এই অভিজ্ঞতা তিনি একটি বিখ্যাত গ্রন্থে লিখে গেছেন। সেই বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ, অর্থাৎ অলবিরনি ভারত অভিজ্ঞতা সম্পর্কিত তার বিবরণ কিতাব উল হিন্দ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। মূল গ্রন্থটি খুব সহজভাবে আরবি ভাষায় লেখা, তহকিক ই হিন্দ নামেও পরিচিত। এই গ্রন্থটি বিষয়ভিত্তিক 80টি অধ্যায়ে বিভক্ত, যাতে ভারতের সমাজ, বর্ণ ব্যবস্থা, ধর্ম, দর্শন, রাজনীতি, আইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। অলবিরনির লেখা কিতাব উল হিন্দ গ্রন্থ থেকে ভারতীয়দের মানসিকতা, রাজনৈতিক অবস্থা, সমাজ জীবন, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এই অলবিরনির একটি উপাধি ছিল, তাকে বলা হতো ফাদার অফ মডার্ন জিওডেসি। উনার মৃত্যু হয় 1048 খ্রিস্টাব্দে গজনিতে, যেটি বর্তমান আফগানিস্তানে অবস্থিত। অলবিরনির পরবর্তী একজন উল্লেখযোগ্য পর্যটক যিনি ভারতে আসেন, তার নাম হচ্ছে মার্কো পোলো। তিনি ছিলেন একজন বণিক ও অভিযাত্রী। মার্কো পোলোর জন্ম হয় 1254 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে এক সম্ভ্রান্ত বংশে।
তার বাবা নিকোলো পোলো এবং কাকা মাফিও পোলো পেশায় ছিলেন বণিক, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করে বেড়াতেন। বাবা ও কাকার সঙ্গে বাণিজ্য সূত্রে বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতে থাকেন মার্কো পোলো। ভারতে আগমন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে তিনি ভারতে আসেন, অর্থাৎ মার্কো পোলোই ছিলেন প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশমপথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন এবং এই 1292 থেকে 1294 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় ভারতের নানান বন্দর শহর ভ্রমণের সুযোগ পান এই মার্কো পোলো। উল্লেখযোগ্য গ্রন্থ মার্কো পোলোর নানান জায়গায় ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ রয়েছে 2 মিলিয়ন বা দ্য মিলিয়ন নামক গ্রন্থে, যা ইংরেজিতে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো নামে পরিচিত। 1271 থেকে 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মূলত এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা সম্পর্কে নানা চিত্তাকর্ষক কাহিনী এই গ্রন্থের বিষয়বস্তু। মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত থেকে তার ভারত সম্পর্কে, বিশেষত মাবার রাজ্য, মুরফিলি বা মতুপল্লী বন্দর, কাইল, কুইল, মালাবার, গুজরাট, ক্যাম্বে প্রভৃতি সম্পর্কে জানা যায়। এই মার্কো পোলোর ডাকনাম ছিল মিলিওয়ান। মার্কো পোলোর মৃত্যু ঘটে 4 জানুয়ারি 1324 খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে। মার্কো পোলোর পরবর্তী একজন উল্লেখযোগ্য পর্যটক ছিলেন ইবন বতুতা। এই ইবন বতুতা ছিলেন একজন পণ্ডিত ও পর্যটক। তার জন্ম হয় 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তান্দ্রিয়ার শহরে। ইবন বতুতার নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ, তবে ইবন বতুতা তার পারিবারিক নাম। ভারতে ইবন বতুতা পরিচিত ছিলেন বদরুদ্দিন নামে। তার পাণ্ডিত্যের জন্য তাকে মৌলানা বলেও সম্বোধন করা হতো, অর্থাৎ মানুষ একজনই ইবন বতুতা। তার আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ, আবার বদরুদ্দিন, আবার মৌলানা। ভারতে আগমন খ্রিস্টীয় চতুর্দশ শতক বা 1332 থেকে 33 খ্রিস্টাব্দে ইবন বতুতা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ভারত থেকে চীন দেশ হয়ে স্বদেশে ফিরে যান। 24 বছর বিদেশ ভ্রমণের পর দেশে ফিরে ইবন বতুতা তার ভ্রমণ অভিজ্ঞতা কিতাব উল রিহালা বা দ্য রিহালা গ্রন্থে লিপিবদ্ধ করেন। প্রায় 80টি অধ্যায় ও পরিচ্ছেদে বিন্যস্ত এই গ্রন্থে তিনি ধর্ম, রাজনীতি, সমাজ, পথঘাট, দস্যু তস্কর, পরিবেশ ইত্যাদি নানা বিষয়ের উল্লেখ করেছেন। তার এই দ্য রিহালা গ্রন্থ থেকে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। অর্থাৎ ইবন বতুতার উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রিহালা বা দ্য রিহালা। ইবন বতুতার উপাধি ছিল দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেলার অফ ইসলাম। ইবন বতুতার মৃত্যু ঘটে 1368 বা 1377 খ্রিস্টাব্দে মরক্কোর তান্দ্রিয়ার শহরে। ইবন বতুতার পরবর্তী উল্লেখযোগ্য পর্যটক ছিলেন আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ছিলেন বিশিষ্ট পণ্ডিত ও পর্যটক। তার জন্ম হয় 7 নভেম্বর 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে, বর্তমান আফগানিস্তানের অন্তর্গত। আব্দুর রাজ্জাকের পিতার নাম জালালউদ্দিন ইসাক। তিনি ছিলেন পারস্যের সম্রাট মির্জা শাহরুখ বা তৈমুরলংয়ের চতুর্থ পুত্র এর কাজী। শাহরুখ তার রাজদূত হিসেবে কালিকটের তথা দক্ষিণ ভারতের জামোরিন শাসক এর দরবারে পাঠান আব্দুর রাজ্জাককে। আনুমানিক 1442 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দেশে ছিলেন, অর্থাৎ ভারতবর্ষে ছিলেন। এই সময় আব্দুর রাজ্জাক দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যে যাওয়ার সুযোগ পান। এই আব্দুর রাজ্জাকের সম্পূর্ণ নাম কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি। ভারতে আগমন আনুমানিক 1442 খ্রিস্টাব্দে আব্দুর রাজ্জাক ভারতে আসেন। বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরাই এর ডাকে আব্দুর রাজ্জাক বিজয়নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জাহাজে করে ম্যাঙ্গালোর বন্দর
ও সেখান থেকে হাঁটা পথে তিনি বিজয়নগরের দিকে রওনা হন। অবশেষে 1443 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আব্দুর রজ্জাক বিজয়নগর শহরে উপস্থিত হন। কালিকট ও বিজয়নগর পরিভ্রমণের অভিজ্ঞতা আব্দুর রজ্জাক প্রায় 45 পৃষ্ঠা জুড়ে বর্ণনা করেছেন, যা তার 450 পৃষ্ঠা বিশিষ্ট গ্রন্থ মাতলা উস সাদাউন ওয়া মাজমা উল বাহারিন বা দ্য রাইজ অব দ্য টু অসফিসিয়াস কনস্টেলেশনস অ্যান্ড দ্য কনফ্লুয়েন্সেস অব দ্য টু ওশেনস এর একটি অধ্যায় রূপে অন্তর্ভুক্ত হয়েছে। এই ভারত বৃত্তান্তে আব্দুর রজ্জাক দক্ষিণ ভারতের সমাজ, সংস্কৃতি এবং পঞ্চদশ শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে নানান তথ্য প্রদান করেছেন। সম্ভবত 1443 খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ আব্দুর রজ্জাক বিজয়নগর ত্যাগ করে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অর্থাৎ আব্দুর রজ্জাকের বিবরণী থেকে আমরা মূলত দক্ষিণ ভারত বা বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস পাই। এই আব্দুর রজ্জাকের উল্লেখযোগ্য গ্রন্থটি ছিল মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারিন বা ইংরেজিতে ছিল দ্য রাইস অব দ্য টু অসফিসিয়াস কনস্টেলেশনস অ্যান্ড দ্য কনফ্লুয়েন্সেস অব দ্য টু ওয়েসেন। আব্দুর রজ্জাকের মৃত্যু ঘটে 1482 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিরাটে। আব্দুর রজ্জাকের পরবর্তী উল্লেখযোগ্য পর্যটক ছিলেন ফ্রাঁসোয়া বার্নিয়ে। ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন ফরাসি পর্যটক ও চিকিৎসক। তার জন্ম হয়েছিল 25শে সেপ্টেম্বর 1626 খ্রিস্টাব্দে ফ্রান্সের আজু বা অঞ্জু প্রদেশে। ছোটবেলা থেকেই তার ছিল ভ্রমণের নেশা, অর্থাৎ তিনি বিভিন্ন জায়গা ঘুরতে পছন্দ করতেন। জানা যায় যে 26-27 বছর বয়সেই বার্নিয়ে উত্তর জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি ভ্রমণে বেরিয়েছিলেন। বিশিষ্ট দার্শনিক গ্যাসেডি ছিলেন তার শিক্ষাগুরু। পেশায় ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক বা ডাক্তার। ভারতে আগমন 1658 থেকে 59 খ্রিস্টাব্দের গোড়ার দিকে মুঘল সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেবের আমলে তিনি ভারতে আসেন। ফ্রাঁসোয়া বার্নিয়ের রচনা থেকে ভারত সম্পর্কে, বিশেষত মুঘল রাজপরিবার ও রাজনীতি, অর্থনীতি, সমাজ, ভাষা, শিক্ষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে জানা যায়। ফ্রাঁসোয়া বার্নিয়ের উল্লেখযোগ্য গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মোঘল এম্পায়ার 1656 to 1668 এডি। 1670 বা 72 খ্রিস্টাব্দের মধ্যে বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্তের ফরাসি, ইংরেজি ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়। এর ইংরেজি অনুবাদটির নাম হল ট্রাভেলস ইন দ্য মোঘল এম্পায়ার এডি 1656 to 1668। ফ্রাঁসোয়া বার্নিয়ের উপাধি ছিল পর্যটকদের যুবরাজ বা প্রিন্স অফ ট্রাভেলার্স। এই উপাধিটি প্রদান করেছিলেন ফরাসি পর্যটক মোদাভের কাউন্ট, অর্থাৎ ফরাসি পর্যটক মোদাভের কাউন্ট ফ্রাঁসোয়া বার্নিয়েকে বলেছিলেন পর্যটকদের যুবরাজ বা প্রিন্স অফ ট্রাভেলার্স। ফ্রাঁসোয়া বার্নিয়ের মৃত্যু ঘটে 22শে সেপ্টেম্বর 1688 খ্রিস্টাব্দে প্যারিস শহরে। এই যে বিভিন্ন পর্যটক তথা অলবিরনি, মার্কোপোলো, ইবন বতুতা, আব্দুর রজ্জাক, ফ্রাঁসোয়া বার্নিয়ে ইনারা ভারতে আসলেন, কিছুদিন থাকলেন এবং থাকার পরে তাদের অভিজ্ঞতা তারা তাদের গ্রন্থে লিখে দিয়ে গেলেন। তারপরেও এই বিদেশি লেখকদের বিবরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি কি সেই সীমাবদ্ধতা? সেই সীমাবদ্ধতাগুলি হচ্ছে, 1 নম্বর, স্বল্প সময়ের জন্য অবস্থান, অর্থাৎ তারা ভারতে এসেছিলেন অল্প সময়ের জন্য। সেই অল্প সময়ের অভিজ্ঞতা থেকেই তারা তাদের গ্রন্থে ভারত সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিয়ে গেছেন। 2 নম্বর হচ্ছে ভাষার প্রতিবন্ধকতা, অর্থাৎ তারা এসেছিলেন বিভিন্ন দেশ থেকে। কেউ এসেছিলেন ইতালি থেকে, কেউ এসেছিলেন ফ্রান্স থেকে, কেউ এসেছিলেন মরক্কো থেকে, অর্থাৎ তারা বিদেশ থেকে এসেছিলেন। তারা সকলেই কিন্তু ভারতের যে ভাষা, ভারতের মানুষজন যে বিভিন্ন ভাষায় কথা বলতেন, সেই সমস্ত ভাষা সম্পর্কে তারা ওয়াকিবহাল ছিলেন না, তারা জানতেন না। তাই ভাষার একটি প্রতিবন্ধকতা থেকেই যায়। 3 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে লোককাহিনীর ওপর নির্ভরশীলতা, অর্থাৎ তারা মূলত ছিলেন বিভিন্ন রাজপরিবারে এবং
রাজদরবারে এবং সেই রাজদরবারের রাজার বা মন্ত্রীর মুখ থেকে ভারত সম্পর্কে যে গল্পগুলো শুনেছিলেন সেই লোক কাহিনীর উপরেই, গল্পের উপরেই তাদের অভিজ্ঞতা বা ভারতের বিবরণ লিখে দিয়ে গেছেন। 4 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে নিজ দেশ ও সংস্কৃতির আলোকে বিচার, অর্থাৎ তারা ছিলেন সবই বেশিরভাগই ইউরোপীয় বা মধ্য এশিয়া থেকে আগত। তারা তাদের দৃষ্টিতে তাদের দেশের বিচারে ভারতকে বিচার করেছেন। 5 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে কল্পনার আশ্রয়ী, অর্থাৎ তারা কল্পনার মাধ্যমে ভারতকে ব্যাখ্যা করেছেন। সীমাবদ্ধতা থাকলেও তাদের এই যে বিবরণ, সেই বিবরণগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিদেশি পর্যটকদের যে বিবরণ, তার গুরুত্বগুলি হলো: 1 নম্বর, প্রাচীন ও মধ্যযুগের ভারতে ইতিহাস গ্রন্থের অভাব তো রয়েছেই, পাশাপাশি যে সকল গ্রন্থ পাওয়া গেছে সেগুলির অধিকাংশরই রচনাকাল এবং রচনা স্থান আমাদের কাছে অজ্ঞাত। অর্থাৎ প্রাচীন যুগে ইতিহাস গ্রন্থের পরিমাণ খুবই কম, মধ্যযুগে একটু বেশি, কিন্তু তারপরেও সেগুলির রচনাকাল বা কবে লেখা হয়েছিল বা কোথায় রচনা হয়েছিল ইত্যাদির অভাব রয়েছে। তাই এই বিদেশি পর্যটকদের বিবরণ প্রাচীন তথা মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদেরকে অনেকটাই সুবিধে করে দেয়। 2 নম্বর গুরুত্ব হচ্ছে দেশীয় সাহিত্যিক উপাদানের অধিকাংশ স্থান জুড়ে রয়েছে গতানুগতিক বর্ণনা, যা থেকে প্রকৃত বাস্তব ঘটনা উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ দেশীয় যে সাহিত্যগুলো আমরা পাই, প্রাচীন ভারতের হোক বা মধ্যযুগের ভারতের হোক, আমরা যে সাহিত্যিক বা ইতিহাসের যে উপাদানগুলো পাই, ইতিহাসের যে বিবরণগুলো পাই, সেগুলোতে ওই ধারাবাহিকভাবে একই রকমভাবে ইতিহাস বর্ণনা করা হয়েছে। সেখান থেকে বাস্তব ঘটনা খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তাই এই ক্ষেত্রেও ভারতের প্রকৃত ইতিহাস জানার ক্ষেত্রেও বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব অপরিসীম। 3 নম্বর গুরুত্ব হচ্ছে দেশীয় ঐতিহাসিকদের বিবরণ বহু ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট, কারণ তারা রাজকীয় পৃষ্ঠপোষকতায় কাজ করতেন। কিন্তু বিদেশি পর্যটকদের লেখা পক্ষপাত দুষ্ট নয়, রাজরোষের ভয় কিংবা রাজানুগ্রহ লাভের আকাঙ্ক্ষা মুক্ত হয়ে তারা ভারতকে যেমন দেখেছেন ঠিক তেমনই লিখেছেন। অর্থাৎ অর্থাৎ দেশীয় যে ইতিহাস গ্রন্থগুলো রয়েছে তার বেশিরভাগই রচনা করতেন কোনো না কোনো রাজার অধীনে থাকা পণ্ডিত ব্যক্তি, এবং সেই ব্যক্তি কখনোই সেই রাজার বিরুদ্ধে গিয়ে কোনো লেখা লিখতে পারতেন না। তাদের প্রাণের ভয় ছিল, তারা সবসময় রাজাকে খুশি করতে গিয়ে তাদের সপক্ষেই তাদের গুণগানই করে যেতেন। তাই তাদের লেখা থেকে সবসময় বাস্তব ইতিহাসটা বা বাস্তব অবস্থাটা জানা যেত না। সেদিক থেকে বিদেশি পর্যটকদের এই ধরনের প্রাণনাশের ভয় ছিল না, বা তারা রাজাকে দেখে সেইভাবে ভয়ও করতেন না। তাই তারা ভারতে এসে যা দেখেছেন তাই তারা তাদের গ্রন্থে বা তাদের বিবরণীতে লিখে দিয়ে গেছেন। অতএব আজকের ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টার যেটি তোমাদের রয়েছে, অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে কোন কোন পর্যটক ভারতে এসেছিলেন, তাদের জন্ম কোথায় হয়, নাম কি ছিল, ভারতে আগমনকাল কি, উল্লেখযোগ্য গ্রন্থ কি, উপাধি কি ছিল এবং কবে বা কোথায় মৃত্যু ঘটে। তার সঙ্গে সঙ্গে আমরা জানলাম বিদেশি পর্যটকদের বিবরণীর সীমাবদ্ধতা কি ছিল এবং গুরুত্ব কি ছিল। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে তোমরা এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন হতে পারে তা উত্তর সহ পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।